হু আর ইউ পিচ্চি। প্রতাপকুণ্ডের স্বচ্ছ জলরাশির অভ্যন্তরে শরীর ডুবে আছে মুখোশধারী অচেনা মানবের। ইস্পাত দৃঢ় প্রশস্ত বক্ষ বরাবর পেঁজা তুলোর ন্যায় লুটিয়ে আছে নিস্তেজ কিশোরী। সফেদ রঙা ফুলমাক্সের আড়ালে লুকিয়ে থাকা যুবকের বাদামি চোখ দুটো কেমন কুঁচকে তাকিয়ে আছে মেয়েটার পানে। কঠিন মুখাবয়ে বিরক্তির ছাপ স্পষ্ট যুবকের। খোঁচা খোঁচা দাড়িতে আবৃত চোয়ালখানা ফুটে উঠেছে তীক্ষ্ণ ব্লেডের ন্যায়। মসৃণ ললাটের চামড়া সংকুচিত। ভ্রুযুগলের মধ্যাকার ফারাকে দেখা দিয়েছে তিক্ত বিরক্তিতার ভাঁজ। যুবকের দাঁত কপাটি একে অপরের সনে রুষ্টচাপে মত্ত। তুলছে কটমট শব্দ। জলরাশির অভ্যন্তরে দোদুল্যমান শরীরখানা কোনো মতে স্থির রেখে এক হাতে নিজের বুকের সঙ্গে আঁকড়ে ধরে আছে অচেতন কিশোরীকে, অন্য হাতে সাঁতরাচ্ছে। দক্ষ সাঁতারুর কায়দায় অবশেষে গা ভাসিয়ে চলে আসে তীরে। যুবক বড় নির্দয়। নিজের চিরচেনা খোলসে আবির্ভূত হতে খুব একটা সময় লাগেনি তার। এক হাতের জোর দেখিয়ে তখনই অচেতন কিশোরীর নিস্তেজ দেহটাকে তুলে এনে রাখল একখানা বিশালাকার পাথরের উপর। কিশোরীর হুঁশ নেই, না আছে নিঃশ্বাসের গতি। যুবক কপাল গোছালো তখনই। সরু দৃষ্টে কিশোরীর পানে তাকাতেই তার দৃষ্টি গিয়ে আটকাল সিক্ত নারিকায়ার পানে। কিশোরীর পরনে একখানা ধূসর রঙা কুর্তি, সঙ্গে পড়েছে জিন্স। গলায় গোল হয়ে ঝুলে আছে একখানা সফেদ রঙা স্কার্ফ। ভেজা কাপড়গুলো কেমন আটসাট হয়ে আটকে আছে কিশোরীর সিক্ত দেহে। সদ্য কৈশোর পেরিয়ে তারুণ্যে লাভ দেবার এক অভিন্ন প্রয়াসে মত্ত কিশোরীর সিক্ত দেহ। তখনই যুবক গোটানো ললাটে নজর ঘোরায় অন্যত্র। পরক্ষণে এক হাতে গা থেকে হুডিটা একটানে খুলে এনে আলগোছে ছড়িয়ে দিল কিশোরীর নিস্তেজ দেহে। অতঃপর সময় নিয়ে ঘাড় সোজা করল অচেনা যুবক। মসৃণ ললাটে গোটা কত ক্ষোভের ভাঁজ ফেলে ডান হাতটা এগিয়ে নিল অচেতন কিশোরীর গৌরবর্ণা বাগালের পানে। মেয়েটার মসৃণ ফর্সা কপলে নিজের রুক্ষ আঙুলের একের পর এক রুষ্ট চাপড় বসিয়ে যুবক কেমন চিরবিরিয়ে আওড়াল, এই পিচ্চি, এই চোখ খোল বলছি। আগে আগে মরতে হবে না, আমি তোকে নিজ হাতে মারব। ওঠ পিচ্চি, উঠে বল তুই কি কি দেখেছিস। নিস্তেজ কিশোরী কি আর কথা কয়, তবুও যুবক নাছোড়বান্দা। শক্ত হাতে রুষ্ট স্পর্শে পিষ্ট করে নেয় কিশোরীর তুলতুলে কপলখানা। যুবকের হাত দুটো বড় শক্ত। আলতো করে চাপড় বসালেও তা বোধ হয় লেগেছে বড্ড জোরালোভাবে। তাই তো ঘুমন্ত কিশোরীর গালখানার রং ধরেছে টমেটোর ন্যায়। গোলাপি আভায় ছেয়ে থাকা অধর যুগল ক্রমশ ফ্যাকাশে হচ্ছে তার। যুবক থামল এবার। শক্ত হাতখানা রয়েসয়ে গুটিয়ে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টে তাকালো মাহির মুখ পানে। মুহূর্তেই থমকায় যুবক। বাদামি চোখ দুটোর তীক্ষ্ণ দৃষ্টি রং পাল্টে ডুব দিল গভীরতায়। সেথা এবার আকস্মিকভাবে ভর করল এক ছটাক মায়া। মেয়েটা একটা পিচ্চি, সে আদৌ বেঁচে আছে তো? বিচক্ষণী মস্তিষ্কের এহেন সচল প্রশ্নে খানিকটা উদ্বেগ জন্মালো যুবকের মনে। সে তড়িঘড়ি করে হাত এগিয়ে নিল কিশোরীর নাকের পাটার সম্মুখে। সেথায় দুই আঙ্গুল ছড়িয়ে বুঝতে চাইল কিশোরী নিঃশ্বাস ফেলছে কিনা। তবে বালাই সার, বেচারির নিঃশ্বাসের গতি নেই। যুবক তখনই অন্য হাতে চেপে ধরল মাহির ডান হাতের কবজি সন্ধি। দুই আঙ্গুল কবজির শিরা বরাবর কিয়ৎক্ষণ দাবিয়ে রেখে যেই দেখল কিশোরীর পালস রেট বড্ড ক্ষীণ, অমনি যুবক কেমন বাঁকা চোখে তাকালো মেয়েটার মুখ পানে। চোখে মুখে এক প্রকার অসন্তোষের ছাপ ফুটিয়ে খিটখিটে কণ্ঠে শুধালো, এ দেখি কই মাছের প্রাণ, এতক্ষণ পানি খেয়েও মরেনি, বাট নো প্রবলেম, আমি আছি কি করতে। বলেই নির্দয় মানব সহসাই ছেড়ে দিল মাহির কবজি সন্ধি। শক্ত হাত দুটো তার পরক্ষণেই এগিয়ে গেল কিশোরীর কণ্ঠার পানে।
গলায় ঝুলে থাকা স্কার্ফের উপর দিয়েই আচানক চেপে ধরল নিস্তেজ মাহির কণ্ঠনালী। সে কি জোর যুবকের হাতে? ধীরে ধীরে কণ্ঠা বরাবর চাপ বাড়তেই কিশোরীর নিস্তেজ দেহটা খানিক দুলে উঠল মনে হচ্ছে। প্রদীপের শেষ বাতিটুকু যেমন ধরফরিয়ে ওঠে, শেষকালে ঠিক সেভাবেই ধরফরাচ্ছে কিশোরীর ছোট্ট বদন। নির্দয় মানবের মুখাবয়য়ে মায়ার লেশমাত্রও নেই, আছে কেবল একরাশ ক্রূরতা। ক্রূরতায় মুদে থাকা তার বাদামি চোখ দুটো আচমকাই কিশোরীর মুখপানে নিবদ্ধ হলো। মাহির মায়াবী চোখ দুটো রং হারাচ্ছে। কোনো এক দক্ষ শিল্পীর হাতে আঁকা অপরূপ গঠনের তুলতুলে ঠোঁট দুটো জরাজীর্ণতায় ডুব দিতে চাচ্ছে। সরু নাকের ডগাটা রং ধরেছে লাল টুকটুক। মাংসের অভাবে মুদে থাকা গাল দুটোয় ছেয়ে গিয়েছে লালিমা। ফর্সা মসৃণ ললাটের এক কোণে লেপ্টে আছে একগোছা ভেজা চুল। ডান চোখের ভ্রুয়ের কাছে জ্বলজ্বল করছে লাল রঙা তিলটা। মুহূর্তেই যুবকের বুকখানা এক অজানা কারণে মুচড়ে উঠল কেন যেন। অদ্ভুতভাবে বিশালাকার বলিষ্ঠ দেহখানা সহসাই নিজেদের ভর হারিয়ে ফেলল। মস্তিষ্ক হয়ে গেল ফাঁকা। অচেনা মানবের শক্ত হাত দুটো হতবিহ্বলতায় আলগা হলো খানিক। সে হতবম্বতায় ডুবেছে। তার বুকটা কেমন মোচড়াচ্ছে দেখো। যন্ত্রণায় ধরাস ধরাস শব্দ তুলছে হৃৎপিণ্ড। দেহে হুটহাট এহেন পরিবর্তনে হতবাক যুবক। তৎক্ষণাৎ হতবম্বতায় ছিটকে পড়ল পেছনে। এক হাতে শক্ত করে চেপে ধরল বুকের বাপাশ। উদ্দেশ্য ছিল ধরাস ধরাস শব্দ তোলা অবাধ্য হৃৎপিণ্ডটাকে একটানে দেহ থেকে খুলে আনতে। তবে সুযোগের অভাবে আপাতত সেই ইচ্ছেই জল পড়ল মানবের। কাঁপা কাঁপা কণ্ঠে স্রেফ নিজেকে প্রশ্ন ছুড়ল, হোয়াট দ্য হেল ইজ রং উইথ মি? ফাক, এমন লাগছে কেন? আনমনে উত্থাপিত এরূপ প্রশ্নের সঠিক উত্তর এখনো পায়নি যুবক। তার মনটা বড় অস্থির হচ্ছে। বারবার চাইছে মেয়েটাকে বাঁচাতে, তবে যার হাতে এই পর্যন্ত প্রাণ হারিয়েছে সহস্রাধিক মানুষ, সে কি করে একটা পিচ্চিকে বাঁচাবে? এ কি আদৌ তার শানের সঙ্গে যায়? যুবক টালমাটাল। দ্বিধাগ্রস্ত মনে অবশেষে আলগোছে ঝুঁকে এলো কিশোরীর পানে। সময় পেরিয়েছে বেশ। মেয়েটার বেঁচে থাকা নিয়ে রয়েছে একরাশ সন্দিগ্ধতা। তবু যুবক শেষ প্রয়াস চালালো। তড়িঘড়ি করে দুই হাতে শক্ত করে ভর দিল কিশোরীর নরম তুলতুলে উদরে। এক দুইবার চাপ দিয়েও লাভের লাভ হলো না। যুবক বুঝল মেয়েটাকে ইমার্জেন্সি সিপিআর দেয়া জরুরি। কিন্তু সেটা দিবে কে? অচেনা মানব তড়িৎ গতিতে ঘাড় ঘোরায় এদিক ওদিক। হন্যদৃষ্টে খুঁজতে থাকে একটা উপকারী প্রাণকে। তবে কাণ্ড দেখো, উল্টো পাহাড়ের প্রপাতকুণ্ডে অবস্থান করায় আশেপাশে একটা কাকপক্ষীও নেই। যুবক এবার অসহায়। শেষমেশ কোনরূপ উপায়ন্তর না পেয়ে একটানে নিজের মুখাবয় উন্মুক্ত করল সফেদ রঙা ফুল মাস্কের আড়াল হতে। মুহূর্তেই দৃশ্যমান হলো ভিনদেশি এক সুদর্শন। বাদামি চোখ দুটো যেন এক ঘন জঙ্গল। দৃষ্টি হার মানাবে বাজ পাখিকে। শক্ত চোয়ালে তেজিভাব স্পষ্ট। উন্নত নাসারন্ধ্র ছাপ ফুটিয়েছে ব্রিটিশি। তামাকে পোড়া বাদামি ঠোঁট যুগলে নিম্নাংশে ঝুলছে প্লাটিনাম রিং। বাদিকের আইভ্রুতেও একই কাজ দৃশ্যমান। যুবক ধীরে ধীরে নিস্তেজ কিশোরীর মুখ পানে ঝুঁকিয়ে আনে নিজ মুখ। এই প্রথম, হ্যাঁ ঠিক এই প্রথম কোনো মেয়েজাতিকে নিজের অনিচ্ছা সত্ত্বেও স্পর্শ করতে যাচ্ছে যুবক। এ যেন এক মহাপ্রলয়। তার রুক্ষ বাদামি ঠোঁটজোড়া প্রায় ছুঁই ছুঁই কিশোরীর ফ্যাকাশে অধর যুগল। ধীরে ধীরে দূরত্ব মিটছে তাদের। সেই সঙ্গে যুবকের বুকের কোণে এক অচিন জায়গায় বয়ে চলেছে ঝড়, এক অদ্ভুত প্রলয়ঙ্কারী ঝড়। যে ঝড়ের তীব্রতায় কাঁপছে রূঢ়মানবের রুক্ষ অধর যুগল। যুবক তখনই কুঁচকে নিল নিজ চোখ।
অতঃপর এক ঝটকায় অষ্টপুর ছোঁয়ালো নিস্তেজ কিশোরীর তুলতুলে অধর যুগলের শনে। মুহূর্তেই যুবকের মেরুদণ্ডের উন্নত হাড় জুড়ে নেমে গেল এক শীতল স্রোতের প্রবাহ। বুকের ধড়াস ধড়াস শব্দ বেড়ে গেল বহুগুণ। বেয়াদব মনটা চাইছে অন্য কিছু, তবুও যুবক বিচক্ষণী মানুষ। ফোঁস করে নিঃশ্বাস ফেলে শ্বাস আদান প্রদানে মত্ত হল নিস্তেজিনীর সঙ্গে। গাল ফুলিয়ে নিঃশ্বাস দিচ্ছে যুবক। বেশ কবার নিঃশ্বাস দিয়ে অধর ছাড়িয়েছে পরক্ষণে। উদ্বেগী সত্তায় ফের কিশোরীর পেটে ভর দিয়ে পানি বের করার প্রয়াসে জুড়ল। একই কাণ্ড পুনরাবৃত্তি ঘটল ৩-৩ বার। অবশেষে শেষবার কিশোরীর পেটে ভর দিতেই মুখ ভরে পানি বেরোলো কিশোরীর পেট থেকে। খুব খুব কাশিতে মত্ত হলো পরক্ষণে। যুবক এতক্ষণে স্বস্তি পেল বোধহয়। কেমন স্বস্তির দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার পানে। মাহি চোখ খোলেনি। দুর্বলতায় অসরতা নামল তার সম্পূর্ণ বদনে। এবার বুঝি মেয়েটা জ্ঞান ফিরে পেয়ে ডুব দিয়েছে ঘুমের রাজ্যে। নাক দিয়ে টানছে ফোঁস-ফোঁস নিঃশ্বাস। যুবক কেমন গভীর অবলোকন করে যাচ্ছে মেয়েটাকে। আশ্চর্য! একটা পিচ্চিকে দেখতে এত শান্তি পাওয়ার কি আছে? জলপ্রপাতের পাহাড়খানা ঠিক উল্টো পাশে ঘন জঙ্গল। স্থানীয়রা ভয়ে কদম রাখে না সেথায়। পর্যটকদের যেথায় প্রবেশ নিষিদ্ধ, ঠিক এমন একটা দুর্গম জায়গায় খুঁটি গেড়েছে অচেনা মানব। তাঁবু টানিয়েছে নিজের। প্রকৃতিতে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে বেশ আগে। অচেনা মানবের দক্ষ পদযুগল এগোচ্ছে তাঁবুর পানে। হাতে তার একখানা জ্বলন্ত মশাল। প্রশস্ত কাঁধে ঝুলছে ঘুমন্ত মাহি। মেয়েটার নরম সরম কবজি সন্ধি দুটো আটকে আছে পরনের সফেদ রঙা স্কার্ফের অবাধ গিঁটে। যুবক হাঁটছে। মাথার উপর আকাশ ডাকছে। বোধহয় যে কোনো সময় আকাশভাগ চিরে নেমে আসবে বারিধারা। অথচ যুবক নির্বিকার। গটগট পায়ে চলে আসে তাঁবুর কাছে। হাতে থাকা মশালটা তাঁবুর বাইরে দাঁড় করিয়ে রেখে সে আলগোছে ঢুকল ভেতরে। মাঝারি আকারের তাঁবুটায় একখানা রোল ম্যাট্রেস বিছিয়ে রাখা আগে থেকেই। যুবক সেদিকে এগিয়ে এসে আলগোছে কাঁধ থেকে নামিয়ে দিল ঘুমন্ত মাহিকে। সম্পূর্ণ তাঁবুখানায় আপাতত রাজ্যের আধার বিরাজমান। অচেনা মানব তড়িৎ গতিতে বাইরে থেকে মশালটা নিয়ে এসে পা রাখল ভেতরে। মশালের উত্তপ্ত আগুনের লেলিহান শিখায় আলোকিত হলো তাঁবুর ভেতরাংশ। সেই আলোর ঝলকানিতে তকতক করে উঠল ঘুমন্ত মাহির নিষ্পাপ মুখশ্রী। যুবক নীরবে এগিয়ে এসে বসল মাহির মাথার কাছে। চোখ দুটোতে এক পশলা আবেগ জমেছে তার, যে আবেগের নাম যুবকের নিজের কাছেও অজানা। মুখখানায় লেপটেছে ভিন্ন প্রশান্তির ছাপ। মানব আলগোছে নিজের বাঁ হাতটা বাড়িয়ে দিয়ে উন্মুক্ত করতে লাগলো মাহির আবদ্ধ হাত দুটো। নরম সরম হাত দুটো স্কার্ফের বাঁধন ছাড়া হতেই তারা কেমন গড়িয়ে পড়ল দুই পাশে। যুবক ক্ষীণ হাসল বোধহয়, যে হাসি ঠোঁটের বদলে ফুটল সুদর্শনের বাদামি চোখ দুটোতে। সে কেমন একদৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার পানে। তার অবাধ্য বাম হাতখানা ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে কিশোরীর মসৃণ ললাটে। তার বাম হাতের তর্জনী আলতো করে ছুঁয়ে দিচ্ছে মাহির ললাট। সরিয়ে দিচ্ছে সেথায় এসে ভিড় জমানো অবাধ্য চুলগুলোকে। যুবকের মুখাবয় বড় শান্ত। ঘাড়টা সামান্য হেলে আছে ডান দিকে। সে কেমন অদ্ভুত আধিপত্য ভরা কণ্ঠে বিড়বিড় করে আওড়ালো, অনিচ্ছা সত্ত্বেও দ্য রুস্টি কিংয়ের অভিশপ্ত ছোঁয়ায় রেঙেছ তুমি পিচ্চি। আজ থেকে তুমি তবে আমার হলে। কারণ আমি আমার ছোঁয়া লাগা কিছুতে অন্য কারোর স্পর্শ সহ্য করি না, হোক সে কিছু আমার পছন্দের কিংবা অপছন্দের। যেটায় আমার স্পর্শ লেগেছে তা আমরণ কেবল আমারই থাকবে। থামল রুস্টি কিং ওরফে শ্যাডো মনস্টার।
মেয়েটার মুখ পানে নিবদ্ধ থাকা গভীর দৃষ্টিযুগল ধীরে ধীরে নেমে এলো বিছানার পাশে, যেথায় অবহেলায় পড়ে আছে সফেদ রঙা স্কার্ফটা। তা দেখা মাত্রই বাঁকা হাসল মনস্টার। তখনই এক হাতে স্কার্ফটা তুলে আলগোছে পেঁচিয়ে নিল নিজের গলায়। অতঃপর সটানভাবে দাঁড়ালো সে। মেয়েটার পানে এক পলক দৃষ্টি ফেলে পরক্ষণেই হাঁটা ধরল বাইরে। ঝুম বৃষ্টিতে কুপোকাত ধরণী, টলটলে পানিতে থই থই করছে চারপাশ। তাঁবুর ঠিক পেছনে বসে আছে নির্দয় মাফিয়া মনস্টার। গায়ে পূর্বের কালো রঙা হুডি, মুখে সফেদ রঙা ফুল মাস্ক, গলায় পেঁচিয়ে রাখা কিশোরীর চিহ্ন। এক হাতে রুক্ষ মুঠোয় চেপে আছে একখানা ধারালো চাকু। ধারালো অস্ত্রের গা থেকে চুইয়ে পড়ছে লৌহ। বৃষ্টির ফোঁটা ধুয়ে দিচ্ছে তার গা। সামনেই পড়ে আছে এক মধ্যবয়স্কের বিচ্ছিন্ন মস্তক। সদ্য বিচ্ছিন্ন হয়েছে বলে লৌহর রং বড্ড গাঢ়। যুবক নির্লিপ্ত ভঙ্গিমায় ঘাড় ফোটাচ্ছে। ফর্সা পদযুগলে রুক্ষ পদতল ডুবিয়ে রেখেছে লৌহর গায়ে। মানসিক শান্তি বড় প্রয়োজন তার। এসব না করলে কি আর চলে? যুবক রয়ে শয়ে সম্মুখের বিচ্ছিন্ন মস্তকের তালুর চুলগুলো চেপে ধরে উঠে দাঁড়ায়। দাম্ভিক কদমজোড়া উল্টো পথে বাড়িয়ে আচানক ঘাড়ের পেশি কুঁচকে মুখ তুলে তাকায় আকাশপটে। সেথায় সে কি দেখছে কে জানে। তবে এরই মধ্যে সে গান ধরল। এক দক্ষ কণ্ঠের করুণ সুরে গাইতে লাগল, যে পথে এগিয়েছে পা সেও আমায় চেনে না। আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে নাও। কিশোরীর তন্দ্রার ঘোর ভেঙেছে বহুক্ষণ আগে। অন্ধকারাচ্ছন্ন অচেনা জায়গায় নিজেকে আবিষ্কার করে এমনিতেই ভয়ে তটস্থ বেচারি। তন্মধ্যে অমন করুণ সুর। ভয়ার্ত মাহি তৎক্ষণাৎ পা বাড়ালো অন্ধকারে। হাতড়ে হাতড়ে কোনো মতে বেরিয়ে গেল অন্ধকারাচ্ছন্ন তাঁবুর মধ্য থেকে। ঝুম বৃষ্টি মাথায় নিয়েই বোকা মানবী পা ঘোরালো শব্দের উৎসের পানে। শঙ্কিত মনে 2 কদম এগিয়ে এসে যেই না উকি দিল তাঁবুর পেছনে, আর অমনি মেয়েটা কেমন স্তব্ধ বনে গেল ভয়ে। অদূরেই দাঁড়িয়ে আছে এক রহস্য মানব, দেখা যাচ্ছে তার একাংশ। তবে ভয়ার্ত মাহির দৃষ্টি গিয়ে থমকালো যুবকের হাতের দিকে। গোলাকার বল জাতীয় কিছু একটা, অন্ধকারে স্পষ্ট নয় তা। মাহির দৃষ্টি ক্ষীণ হলো। ঠিক তখনই আকাশভাগে দেখা গেল বিদ্যুৎ ঝলকানি। সেই ঝলকানির মৃদু আলোয় স্পষ্ট হলো যুবকের নৃশংসতা। ভয়ে নিঃশ্বাস আটকে গেল মাহির। কাঁপা কাঁপা বদনে পিছু সরতেই আচানক ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায় রুড মানব। তখনই মেয়েটার পানে নিবদ্ধ হলো তার কুদৃষ্টি। মাস্কের আড়ালে লুকিয়ে থাকা বাদামি ঠোঁটের কোণে আচমকাই ফুটল এক চিলতে মুচকি হাসির রেশ। সে আলগোছে মাহির দিকে বাড়িয়ে দিল এক হাত। ফের দক্ষ কণ্ঠে গাইতে লাগল, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। যুবকের বাড়ন্ত হাত দৃষ্টিগোচর হওয়া মাত্রই ভয়ে সিটিয়ে গেল মাহির ক্ষুদ্র তনু। কাঁপা কাঁপা পদযুগলের হাঁটু কম্পিত তার। বৃষ্টির মাত্রাতিরিক্ত রুষ্টতায় দোদুল্যমান ক্ষুদ্র বদনখানি নিয়ে কিশোরী পেছালো কয়েক কদম। ওদিকে যুবক কেমন ঘাড় কাত করে তাকিয়ে আছে তার পানে, যেন সে দেখতে চাইছে মেয়েটার বাড়ন্ত সাহস। মাহি থামিনি। তখনই শরীরে সর্বশক্তি দিয়ে ছুট লাগালো পেছন পথে। এরই মধ্যে জঙ্গলের পথ ধরে এগিয়ে আসছে একদল লোক। প্রত্যেকের মুখে কেবল একটাই ডাক, মাহি, মাহি কোথায় তুমি? আতঙ্কে জর্জরিত ছোট্ট কিশোরী তখনই আওয়াজ তুলল কণ্ঠায়, চেঁচিয়ে বলল, আমি এখানে, এই যে আমি। কাঙ্ক্ষিত ব্যক্তির সাড়া পেয়ে তখনই ছুটে আসেন প্রত্যেকে। ঝড় বৃষ্টি মাথায় নিয়েই একযোগে এগিয়ে এলেন সবাই। ভয়ার্ত মাহিও ছুটল সেই পথে। এক অদম্য মনোবলে দৌড়াচ্ছে মানবী।
এর আগে এত শক্তি তার পদযুগলে কোনো দিন ছিল না। সে দুর্দম্য গতিতে ছুটল। একটা সময় গিয়ে আছড়ে পড়ল অতি পরিচিত ম্যাডামের বক্ষে। হাউমাউ করে কান্না জুড়ে নিজের ভয়গুলো জাহির করতে ব্যস্ত মানবী। এদিকে চিন্তিত ম্যাডাম কেমন মরিয়া হলেন মেয়েটাকে শান্ত করতে। নিজের দুই হাতে মেয়েটার পিঠে হাত বুলিয়ে ওড়ালেন। তুমি এখানে কিভাবে এলে মাহি? কান্নার কুড়োতায় বাকরুদ্ধ মাহি। চোখ মুখ খিচে রেখেছে তখন থেকে। তার কল্পনার মানসপটে এখনো ভাসছে নির্দয় মানবের নৃশংসতা। কানে বাজছে ওই করুণ সুর, আমাকে ফিরিয়ে নাও, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। তখনই দুই হাতে নিজের কান দুটো চেপে ধরে মাহি। আত্মচিৎকারে মত্ত থেকে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, না না, আমি শুনতে চাই না ওই কণ্ঠ। ওনাকে থামতে বলুন, আমার সহ্য হচ্ছে না এই গান। আমি মরে যাচ্ছি, আমার দম বন্ধ লাগছে। মা। বর্তমান। এক বিকট চিৎকারে তখনই ঘুম ছুটল সপ্তদশীর। সর্বাঙ্গ কাঁপছে তার, ঘামছে দরদর করে। আতঙ্কে সিটিয়ে গিয়েছে তনুমন। কণ্ঠায় নেমেছে বহু পুরনো খরা। সপ্তদশী এদিক ওদিক নজর ঘোরালো। ভোরের আলো এখনো ফোটেনি, বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি। তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। আবার ওই 3 বছর পুরনো অভিশপ্ত দিনটার কথা মনে পড়ল। শুকনো ঢোক গিলছে মাহি। হরিণী চোখ দুটো ঝরাচ্ছে নীরব অশ্রু। মেয়েটা তৎক্ষণাৎ দুই হাতে আঁকড়ে ধরে নিজের কান দুটো। বুক ভাসিয়ে ওড়ায়, আবার কেন শুরু হলো এসব? আর কতদিন ধরে চলবে এই অভিশাপ? আর কতগুলো রাত আমার এভাবে ভয়ে ভয়ে কাটাতে হবে? আর কতগুলো রাত? 3টে বছরও কি কম ছিল? শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল এক কক্ষ। ছোটোখাটো খেলার মাঠ বললেও জাত যাবে না অবশ্য। একজোড়া দাম্ভিক কদম মাত্রই ঢুকলো কক্ষে। পায়ের গতিতে জোর নেই তার, যেন ফ্লোরকে কষ্ট না দেওয়ার পায়তারায় মত্ত সে। দাম্ভিক কদমের মালিক এগোচ্ছে। দুয়ার থেকে কক্ষের অন্য পাশে যেতে লেগেছে পাক্কা মিনিট 5। কক্ষে সাজিয়ে রাখা সব অ্যান্টিক আসবাবপত্র। মাফিয়া হবার সুবাদে কত কিছুই যে জনাব হাসিল করেছে তার আর ইয়ত্তা নেই। যুবক নীরবে এগিয়ে এসে দাঁড়ালো কক্ষের ডান পাশের দেয়ালের সম্মুখে। সম্পূর্ণ কাচের তৈরি দেয়ালখানা, যার সামনে বেশ কয়েকটা বিশাল মাপের বুকশেলফ। যুবক হাত বাড়িয়ে বুকশেলফের 3 নম্বর সারির 2 নম্বর কলমে থাকা একখানা সবুজ বই ধরে মৃদু টান বসাতেই আচমকা বুকশেলফগুলো সরে গেল দুই পাশে। উন্মুক্ত হলো এক গোপন কামরা। অন্ধকারে বুঁদ হয়েছে কামরাটি। যুবক পা বাড়ায় সম্মুখে। কিছুটা পথ এগিয়ে দেয়ালে থাকা সুইচবোর্ডে আঙুল চাপা মাত্রই মুহূর্তেই আলোকিত হলো সম্পূর্ণ গোপন কক্ষটি। সে কি আলোকিত রূপ বেরিয়েছে তার! হলদেটে আলোর ছটা সম্পূর্ণ কক্ষের কাচের দেয়ালে ঠিকরে পড়তেই চকচক করছে কেমন। রুডমানব এগোলেন সম্মুখে। প্রশস্ত পথ দিয়ে বাঁদিকে মোড় নিয়েছেন জনাব। দেখা মিলল একখানা ক্লজেটের দরজার। মনস্টার মহাশয় আলগোছে হাত রাখলেন দরজার গায়ে। এক ঝটকায় স্লাইডিং দরজাটা খুলে দিতেই সেথায় উন্মুক্ত হলো এক বিশাল আলোকিত স্থান, যেথায় অতি সযত্নে রাখা হয়েছে একটি সাদা স্কার্ফ। তার পাশেই পড়ে আছে একটা কালো রঙা হেয়ার ব্যান্ড। মুগ্ধ ক্ষীণ হাসল। বাদামি ঠোঁটের নিম্নাংশ আলগোছে পিষ্ট হলো রুক্ষ ক্যানাইন দাঁতের চাপায়। সে হাত বাড়িয়ে বড্ড যত্নে আঁকড়ে ধরল কিশোরী মাহির বছর পুরনো স্মৃতিটা। অতঃপর তা মুখের কাছে এগিয়ে এনে স্কার্ফের অভ্যন্তরে আলগোছে নাক ডুবালো সুদর্শন। একটা লম্বা টানে কিশোরীর গায়ে সুঘ্রাণ টানতে টানতে চোখ বুজে নিল নীরবে। ঠিক একই ঘ্রাণ, আজও মনে হয় নতুন। যুবক ক্রমশ মাতাল হচ্ছে।
যখন তার মতো বেপরোয়া পুরুষকে অতি শক্তিশালী মাদকও শান্ত করতে পারে না, ঠিক তখনই এই কাজে স্বস্তি মেলে তার। কিশোরীর গায়ে সুঘ্রাণে মাতাল হয় সে, মস্তিষ্ক হয় ঠান্ডা। আজও মুগ্ধ অস্থির, বুকটায় দরকার প্রশান্তি। তাই তো যুবক নিঃশ্বাস টানছে ঘন ঘন, চোখ দুটো আগের ন্যায় বুজে রেখে আপন মনে বিড়বিড় করে আওড়ালো, যখন তোকে প্রথম দেখলাম আমার সেদিনই বোঝা উচিত ছিল পিচ্চি, একদিন তুই আমার মারাত্মক নেশায় পরিণত হবি। মাথার উপর ঝুম বৃষ্টি, গায়ে দোলা খাচ্ছে ঝোড়ো হাওয়া। একজোড়া ব্যস্ত কদম হেঁটে আসছে চেরি ব্লসম গার্ডেনের পথ দিয়ে। গায়ে তার পুরনো একখানা কালো রঙা হুডি, তবুও হুডির গা দেখে বোঝবার জনি এ যে বড় পুরনো। মনস্টারের মুখ আজও ঢাকা সফেদ রঙা ফুল মাস্কে, গলায় পেঁচানো কিশোরীর চিহ্ন। বাঁ হাতের কবজি সন্ধিতে আটসাঁট হয়ে বেঁধে আছে কিশোরীর ফেলে যাওয়া হেয়ার ব্যান্ড। ডান হাতের মুঠো চেপে রাখা সদ্য বিচ্ছিন্ন কয়েদির মস্তক। যুবকের ব্যস্ত কদম এসে থামল প্যালেসের দোতলার সম্মুখে। ঘাড়ের মাংসল জায়গাটুকু সামান্য কুঁচকে সে মুখ তুলে চাইল। কিয়ৎক্ষণ একদৃষ্টিতে সপ্তদশীর খোলা জানালার পানে তাকিয়ে থেকে আচমকা গলায় সেই পুরাতন করুণ সুর টেনে বলল, আমি তো ফিরে যেতে চাই, আমাকে ফিরিয়ে নাও। ঘুম নেই সপ্তদশীর চোখে, দাঁড়িয়েছিল জানালার বড্ড কাছে। বৃষ্টি পড়ার দরুন মুখ বার করেনি সে, তবে চোখ বুজে বাড়িধারার নির্মল অনুভবে মত্ত ছিল। এরই মধ্যে হুট করে সেই পুরনো করুণ সুর কর্ণকুহরে পৌঁছাতেই চমকে ওঠে মাহি। তখনই কেঁপে ওঠে ক্ষুদ্র বদনখানি। নিজেকে সামলে সে তখনই উকি দিল জানালা দিয়ে, আর অমনি দৃষ্টিগোচর হলো সেই একই রহস্যময় মানবকে। সে আজও একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে বাড়াচ্ছে নিজের বাহাত। কণ্ঠে ফের সুর তুলে বলে ওঠে, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। আতঙ্কে নিঃশ্বাস আটকালো গলার কাছে সপ্তদশীর। বিভ্রমে ডুবেছে অক্ষিপুট। কপালে দেখা মিলেছে ভয়ার স্বনিগ্ধতার ছাপ। ভয়ে কাঁপছে তার নরম অধর যুগল। সর্বাঙ্গ কাঁপছে মৃগীরোগীর ন্যায়। সপ্তদশীর গায়ে জোর নেই আর। মস্তিষ্ক ধরেই নিয়েছে সম্পূর্ণটা তার কল্পনা। সে এখনও ঘুমিয়ে আছে। ধীরে ধীরে দৃশ্যপট ঝাপসা হচ্ছে মাহির। শরীরের প্রতিটা রন্ধ্রে ছড়িয়েছে শীতল ভাবস্রোত। জ্ঞান হারানোর পূর্বলক্ষণ দেখা দিতেই সপ্তদশী ছিটকে সরে এলো জানালার কাছ থেকে। কাঁপা কাঁপা হাত দুটো দিয়ে নিজের সর্বাঙ্গ আঁকড়ে ধরে আতঙ্কিত কণ্ঠে শুধিয়ে গেল, না না, এই লোক, এ আমার কল্পনা, এটা হতে পারে না। আমি আমি জিভ ঘষে বহু বাক্য বেরোচ্ছে সপ্তদশীর, তবে কিছু কিছু বাক্য অস্ফুট। ধীরে ধীরে নিশ্চল হচ্ছে বেচারি। মস্তিষ্ক থামালো কার্যক্রম। সম্মুখের দৃশ্যপট ঝাপসা থেকে হয়ে গেল নিভু নিভু। একটা সময় পুরোপুরি বন্ধ হলো সপ্তদশীর চোখের পর্দা। এদিকে মুগ্ধ এখনও ঠায় দাঁড়িয়ে আছে জানালার দিকে মুখ করে। তার বাড়ন্ত হাত গুটিয়ে যাচ্ছে ক্রমশ। মাস্কের আড়ালে লুকিয়ে থাকা বাদামি ঠোঁটজোড়া কেমন বাঁকা হাসছে দেখো। পিয়ার্সিং করা অক্ষিপুট তীক্ষ্ণ হয়েছে বেশ। যুবক এবার রয়ে শয়ে গম্ভীর অথচ রাশভারী কণ্ঠে বিড়বিড়ালো, দুনিয়া গোল পিচ্চি, যা নেশাতে কাটিয়েছি গোটা 3টে বছর। ভাগ্যের জোরে সেই কিনা ছিল আমারই শত্রুর বীজ। এবার দেখার পালা এহসানের বেটি, তোর প্রতি আমার শত্রুতা যেতে নাকি আমার নেশা। তবে যেটাই জিতুক, রিমেম্বার, দিন শেষে তা তোর উপর খুব মারাত্মকভাবে প্রভাব ফেলবে। অ্যান্ড আই উইল মেক শিওর অফ ইট, বাই দ্য হেল ইন দ্য মনস্টার ওয়ে। তোর উপর কর্তৃত্ব আগেও আমার ছিল। যতদিন তুই বেঁচে থাকবি ততদিনও আমারই থাকবে।
তোরই হরিণী চোখ, যে চোখের দৃষ্টি আমাকে আটকিয়েছে, সেই চোখে আমি বাদে অন্য যার প্রতিচ্ছবি দেখব, তাকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলার দায়িত্ব আমার। তোরই ঠোঁট, যে ঠোঁটে আমার স্পর্শ লেপটেছে, সেই ঠোঁটের আগায় আমি বাদে অন্য যার নাম উঠবে, তাকে আমি ধ্বংস করে ফেলব। তুই আমার মানে তোর পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অবধি সবটা আমার। অ্যান্ড রুশদি কিং কখনোই তার অধিকারত্বে অন্যের হস্তক্ষেপ সহ্য করে না। হ্যাপি কালদৃষ্টি পিচ্চি ওরফে বান্দির মেয়ে। আজ তোর আর আমার কালদৃষ্টির 3টে বছর ফুরালো। আমি নামক গোটা অভিশাপে জড়ালো তোর বাকিটা জীবন। এবার বল, আমি আসলে কে? এ বিস্ট, অর তোর খুব অপছন্দের কেউ?